শেরপুর ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবনের ভয়াল রূপ, বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ, দেখা দিয়েছে খাবার সংকট। অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। আমার একটা 3 ফুট ছিল, 15 লাখ টাকা মাথা ছিল, সেগুলো নিয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে বিএনপির 2 কর্মীকে কুপিয়ে জখম। আওয়ামী লীগ ও জামায়াত শিবিরের বিরুদ্ধে একজোট হয়ে হামলা চালানোর অভিযোগ। অতপ্রতভাবে আঘাত করেছে, কতটা আঘাত করেছে আমি বলতেও পারবো না। অমলিকের যোগ দিয়ে ট্যাঙ্কাটা ফেলে দিছে। অমলিক ভাইসা বেড়াচ্ছিল, জামাত ওরাকে সাথে করে নিয়ে আমরাকে দমন করার জন্য পরিকল্পিতভাবে আমরাকে দিয়ে যাচ্ছে। নাটোরে ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা, বানাতে সময় লেগেছে 1 মাসের বেশি, নজরও কাটছে সবার। প্রতিমার এই কাজের নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে, ধান দিয়ে তৈরি করবো। বাবার সাথে এরকম ধানের প্রতিমার কাজে সামিল হলাম, খুব ভালো লাগলো। সবাইকে স্বাগত, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। আরও ভয়াল রূপে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার প্লাবন পরিস্থিতি। বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। শেরপুরে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে 3 দিন ধরে পানি ঢুকছে লোকালয়। অন্যান্য নদ নদীর পানিও ভাসিয়েছে জনপদ। ডুবেছে 5 উপজেলার অন্তত 20 ইউনিয়ন। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বাড়িঘর ছেড়ে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। প্রায় 40-50টা পুকুর আমাদের পানিতে তলাই গেছে। এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধারও করতে পারি নাই এবং কি কোনো সাহায্যও পাই নাই। একই চিত্র ময়মনসিংহে। বৃষ্টির সাথে উজানের ঢল, দশা ও নেতাই নদীর পানিতে ডুবছে নতুন নতুন এলাকা। 15টি ইউনিয়নের 80টি গ্রাম এরই মধ্যে প্লাবিত। দুর্ভোগে লাখো মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। বাড়ছে দুর্ভোগ। প্রবল বর্ষণে গাছ উপড়ে ঘণ্টা খানেক বন্ধ থাকে ময়মনসিংহ হালুয়াঘাটে সড়ক যোগাযোগ। আবার জমি সব পানি তোলা পড়ে আছে, বাইরে গেছে। গরদর বাসায় নিচে আমার একটা 3 ফুট ছিল, 15 লাখ টাকা মাথা ছিল, সেগুলো নিয়ে গেছে। 88-98 বন্যা হচ্ছে অনেক, মানে নাম করা আর কি, অনেক বড় বন্যা। এই বন্যাকে মানে এবার পিছিয়ে ফেলাই দিচ্ছে। বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে। উজানের ঢলে প্লাবনের অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী, কংস, ধনু, মগরা সহ সব নদ নদীর পানি বাড়ছে। দুর্গাপুর, কলমাকান্দা সহ 5 উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন লক্ষাধিক মানুষ। পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্ব ধলার জারিয়া রেলপথে। এতে ব্যাহত ট্রেন চলাচল। দর্শক, প্লাবন চিত্র জানতে যুক্ত হব সহকর্মীদের সাথে। শুরুতে যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, 2 উপজেলাতেই প্লাবনের ভয়াবহ অবস্থা। দুর্গত এলাকার এখন কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এখন আমি আছি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুধু এই চিত্রটা যদি আমি দেখাই তাহলে এখানের বন্যার ভয়াবহতা কি অবস্থা সেটি বোঝা যাবে। এই বন্যার কারণে যারা অসুস্থ হবেন বা এমনিতেই অসুস্থ রোগী যারা রয়েছেন তারা যদি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, তারা কিন্তু এই চিকিৎসাটা নিতে কতটুকু ব্যর্থ হচ্ছে। আপনি দেখেন যে হাসপাতালের ভিতরে পানি রয়েছে এবং পানির জন্য রোগী যারা আছেন তারা কিন্তু এই অবস্থা, হাসপাতালের ভিতরের এই অবস্থা।
এইভাবেই হাসপাতালের ফ্লোরের মধ্যে পানি, চিকিৎসকরা এখানেই চিকিৎসা দিচ্ছেন, পুরো হাসপাতাল জুড়েই পানি দেখা যাচ্ছে। তো এই যে এখানে পানি কিন্তু এই যে সামনে দেখা যাচ্ছে যে প্রবেশ করছে এখনো। হাসপাতালের এই চিত্র আসলে বলে দেয় এখানে বন্যার অবস্থা কতটুকু ভয়াবহ। এই বন্যার কারণে, অতি বর্ষণের কারণে কেউ যদি অসুস্থ হয় বা স্বাভাবিক অসুস্থতাও আসে, সে কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার জন্য যে হাসপাতালটিতে আসবে, সেই হাসপাতালের চিত্রটি এই মুহূর্তে এরকম। আমি যতটুকু জানতে পেরেছি, পাহাড় থেকে যে পাহাড়ি ঢল যেটি নেমে এসেছে সেটি হাসপাতাল যে অবস্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদরে এখানে আসছে। এখান থেকে বিভিন্ন নদীর মধ্য দিয়ে এই পানিগুলো নিষ্কাশন হবে। আমাদের স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন অতীতেও এমন হয়েছে, তবে এবারে পানির পরিমাণ খুব বেশি থাকার কারণে দুর্ভোগটা বেশি হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছে। অনেকই ভয়াবহ অবস্থা। শাহিদ, ধন্যবাদ আপনাকে। এবার একটু নেত্রকোনায় যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, জানতে চাই নতুন করে মোট কতটি এলাকা প্লাবিত হয়েছে, একই সাথে প্রশাসন আসলে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণে কেমন সহযোগী উদ্যোগ নিয়েছে? দেখানোর চেষ্টা করি, নদীটি কিন্তু কানায় কানায় পূর্ণ। নদীটির একটি ফসল রক্ষা বাঁধ যেটি জারিয়া নাটের কোন এলাকার একটি বাঁধ, এই বাঁধটি ভেঙে কিন্তু নতুন করে আজ সকাল থেকে এখন পর্যন্ত অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। 10টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী আছে। এই স্থানীয়রা যে বিষয়টি জানিয়েছে, এই বাঁধটি ভাঙার কারণেই গত 2 ঘন্টায় কিন্তু এখানে রেল লাইন প্লাবিত হয়েছে এবং রেলের ঝুঁকি নিয়ে রেল লাইন ট্রেন চলছে। এবং জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, যে নেত্রকোনার অন্তত 6 গ্রাম এর মধ্যে প্লাবিত হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা এবং পূর্বধুলা উপজেলার বিভিন্ন অঞ্চল, অন্তত 25টি ইউনিয়নের লক্ষাধিক গ্রাম কিন্তু এর মধ্যে প্লাবিত হয়ে গেছে। যে গ্রামগুলোর যে রূপা আমন একেবারেই তলিয়ে গেছে, মানুষজন পানিবন্দী অবস্থায় আছে। জেলা প্রশাসন থেকে তাদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে, যদিও সেটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এবং গত রাত্রে সেনাবাহিনীও কিন্তু মাত্র এখানে এই এলাকারই 50টি পরিবারকে ত্রাণ দিয়েছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে গত রাত থেকে এখন পর্যন্ত তারা শুকনো খাবারও খাচ্ছেন না। ঘরের ভেতর পানি উঠে যাওয়ার কারণে কিন্তু তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা না পারছেন শুকনো জায়গায় আসতে এবং না পারছেন খাবার খেতে। এরকম একটা অবস্থার মধ্যে তারা সময় পার করছেন। সেখানেও ভয়াবহ অবস্থা। কামাল, ধন্যবাদ আপনাকে। একটু শেরপুরের খবরাখবর জানতে চাই। আদিল মাহমুদ উজ্জ্বল আছেন সেখানে। উজ্জ্বল, পরিস্থিতি তো ভয়াল রূপ নিয়েছে। দুর্গত এলাকার কি অবস্থা দেখছেন এবং উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণের কি অবস্থা? আমি আছি এখন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কলসপাড় ইউনিয়ন। আপনি জানেন যে গত 3 দিনের এই আমাদের এই যে পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু নজিরবিহীন পানি কিন্তু এখানে দেখা দিয়েছে এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু পানি। আমি যেখানে আছি এই বাড়িটির প্রত্যেকটি রুমে রুমে কিন্তু সেই পানি চলছে। সবচেয়ে অবর্ণনীয় কষ্টে আছে বৃদ্ধ এবং ছোট শিশুদেরকে নিয়ে। আমি যতটুকু দেখেছি যে তার বাবা মারা ছোট শিশুদের নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে এবং এই অঞ্চলে এমন কোনো ঘর নেই যেখানে পানি না ঢুকেছে। আর ত্রাণের কথা যদি বলি, এখানে 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। এখানে ত্রাণের ব্যবস্থা খুবই অপ্রতুল। সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে সেটা খুবই কম। এছাড়া বেসরকারি কিছু সংস্থা এবং ঢাকা থেকেও কিছু বেসরকারি সংস্থা এসেছে, বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্টরা এসেছেন, তারাও ত্রাণ বিতরণ করছেন। পাশাপাশি কিন্তু এখানে যে পরিমাণ আসলে শুকনো খাবারের প্রয়োজন সেটা কিন্তু অনেকটাই কম। আর আমি যদি কৃষির কথা বলি, কৃষিতে সবচেয়ে বড় বিপর্যয় শেরপুরে 93,500 হেক্টর জমি আবাদ হয়েছিল। এর মধ্যে 48,000 হেক্টর জমি কিন্তু এখন সম্পূর্ণ নিমজ্জিত আছে। কৃষি অফিস জানিয়েছে 7 লক্ষ বস্তা আদা চাষ করা হয়েছিল, সেখানে 70% আদার ক্ষেতও কিন্তু সেই পানির নিচে চলে গেছে। এছাড়া প্রায় 90% পুকুরের যে মাছ সেটা ভেসে গেছে। অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে এবং এই মুহূর্তে যদি প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার বা ত্রাণ সহায়তা না করা হয় তাহলে কিন্তু এই অবস্থা আরো খারাপের দিকে যাবে। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে নেওয়া হয় মরদেহ। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিকল্প ধারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি মুজিবপুর দয়হাটায়। সেখানে চতুর্থ দফা জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বদরুদ্দোজা চৌধুরীকে। এর আগে শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজনৈতিক পালাবদলের পর অচলাবস্থা কাটিয়ে আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। পাশাপাশি আজ থেকেই শুরু হয়েছে স্নাতকে ভর্তি হওয়া 2023-24 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস। এর আগে জুলাইয়ে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন এবং পরে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে 3 মাস পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা। এদিকে প্রায় 7 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জে জামায়াত শিবির ও আওয়ামী লীগ নেতারা জোট বেঁধে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতাকে কুপিয়ে জখম করেছে উঠেছে এমন অভিযোগ। এরই মধ্যে এক শিবির কর্মী ও আওয়ামী লীগের একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে সব অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তরা। হ্যামার দিয়ে আমার মাথায় একটা প্রথমে আঘাত করে, দ্বিতীয়বার আঘাত করেছে, তৃতীয়বার আমার 2 পায়ে অতপতভাবে আঘাত করেছে। কতটা আঘাত করেছে আমি বলতেও পারবো না। হামলা শিকার মেহেদি এভাবে বর্ণনা দিচ্ছিলেন সেদিনের ঘটনার। 14 সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে হামলায় আহত হয়ে এখনও কাতরাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সহসভাপতি মেহেদি হাসান দীপু ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সুবেল। দুজনই পঙ্গুত্বের পথে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে এরা জামাতের সাথে যোগ দিয়েছে। তাদের সাথে আমাদের পূর্বতাজির ছিল, আমাদের পূর্বেও এরা বাড়িঘর ভাঙচুর করেছে। ভুক্তভোগী স্বজনদেরও অভিযোগ, এলাকার আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে জামায়াত শিবির এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়ে চালায় এমন হামলা। পতনের পর থেকে আওয়ামী লীগ ভাইসা বেড়াচ্ছিল। জামাত ওরাকে সাথে করে নিয়ে আমরাকে দমন করার জন্য এখন এরা এই পরিকল্পিতভাবে আমরাকে দিয়ে যাচ্ছে। জামাত শিবিরা আওয়ামী লীগের যোগ দিয়ে ট্যাঙ্কাটা ফেলে দিছে। আমি ফের বলছি যে আমার ছেলে কি বুক করলে যে ট্যাঙ্কাটা ফেলে দিলে। ছেলেকে ডাইকে নিয়ে যা কুন্ডে কুন্ডে নিয়ে বেড়াচ্ছে, বেড়িয়ে নিয়ে এরা তরঙ্গ বেড়েছে আমার ছেলেকে। সে কাইটেছে, খালি কাইটেছে, কেটে ছেলেকে ই করতে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আওয়ামী নেতারা। আর জামায়াত শিবিরের দাবি 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর আওয়ামী নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের জেরেই ঘটেছে এমন ঘটনা। ছাত্রলীগের সভাপতি আব্দুল সামাদ নামে একজনকে কুপিয়েছে এবং আওয়ামী লীগের কমিশনার জুম্মন এবং এছাড়া আওয়ামী লীগের সাবেক কমিশনার জাদুল ওদের বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে। আমরা অত বলতে পারবো না। যারা আহত আছে তারাকেও জিজ্ঞাসা করেন তো তারাও বলবে যে না, ওই ছেলে এ কাজ করতে পারে না। সেদিনের ঘটনার পর 9 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীদের স্বজনরা। গ্রেফতারও হয়েছে 2 জন। ঘটনাটা ঘটার পরে আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি। মামলায় যার নামে 9 জন আসামি সহ অজ্ঞাতনামা আরও 20-25 জন আছে। আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করছি। অর্থাভাবে সুচিকিৎসা ব্যাহত হওয়ার কথা জানিয়েছে ভুক্তভোগী 2 পরিবার। পাশাপাশি হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতাও ভুগছেন বলে জানিয়েছেন তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রংপুরে 10 দফা দাবিতে ঘণ্টাব্যাপী ট্রেন অবরোধ করে রাখল শিক্ষার্থীরা। সকালে রংপুর স্টেশনে এই কর্মসূচি পালন করেন তারা। অবরোধ করা হয় বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী মেইল ট্রেন। এ সময় রংপুর থেকে ব্রডগেজ লাইন আরও 4টি আন্তনগর ট্রেন চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা। নাটোরের বিশ্বজিৎ পালের সময় লেগেছে 1 মাসেরও বেশি, যার জন্য লেগেছে 50 কেজি ধান। এমন ব্যতিক্রমী উদ্যোগ এবারই প্রথম। যেন সোনায় মোড়ানো দুর্গা মূর্তি। নাটোরের লালবাজারে ধান দিয়ে তৈরি হয়েছে দেবী দুর্গার প্রতিমা। কাঠ, বাঁশ, পাট আর বিচুলি দিয়েই তৈরি হয়েছে দুর্গা দেবীর কাঠামো। মাটি দিয়ে আনা হয়েছে প্রতিমার আকৃতি। মাটি নরম থাকতেই তার উপর বসানো হয়েছে ধান। দুর্গতি নাশিনীর অলঙ্কারও তৈরি ধান দিয়ে।
এই প্রতিমার কাজ আমি আমার বাপের কাছ থেকে শিখেছি। এই করার পর আস্তে আস্তে আমি প্রতিমার এই কাজের নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে। দান দিয়ে তৈরি করব, এটা আমি এখানে আমার স্থানীয় কমিটির সাথে যোগাযোগ করি। রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার মুখের আদল, সাথে আছে তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিক। বাদ যায়নি অসুর, সিংহ, হাঁস, পেঁচা ও সাপ। শিল্পীর নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি নজর কাড়ছে সবার। এবছর আমি প্রথম বাবার সাথে এরকম ধানের প্রতিমার কাজে সামিল হলাম। খুব ভালো লাগলো, একটা ভিন্ন রকম পরিকল্পনার এই কাজে সামিল হতে পারে। ধান দিয়েও তৈরি করা যায় এমন একটা প্রতিমা, তো আমরা ওটাই দেখতে আসাতে আমরা দেখলাম যে সুন্দর একটা প্রতিমা। ধান দিয়ে যে এত সুন্দর একটা প্রতিমা হয় আমাদের দেখে খুবই ভালো লাগলো। ধানে গড়া দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে রবি সুতম সংঘের মণ্ডপে। এছাড়া জেলার 351টি মণ্ডপে হবে দুর্গাপূজা। ভক্তদের কাছে না, দর্শকদের কাছেও। দর্শক তো সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই দেশবাসী সবাই, বাইরে থেকে নাটোরে সবাই আসবেন, আমন্ত্রণ জানাচ্ছি। সেজন্য পূজার বিভিন্ন মূর্তি, বিভিন্ন প্রতিমা এখানে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে তৈরি হয়েছে। 50 কেজি ধান লেগেছে এই প্রতিমার পুরো সেটটি তৈরিতে। বিক্রি করা হয়েছে 95,000 টাকায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এখনকার মতো এই ছিল সংবাদ সারা দেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।